শুরু হলো সব খবর নিয়মিত এই আয়োজনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। আমি দেবাশিস রঞ্জন সরকার। অন্তর্বর্তী সরকারের বিমান ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা এএফ হাসান আরিফ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিকেলে রাজধানী ল্যাব 8 হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 83 বছর। শেখ হাসিনা সরকার পতনের পর 8 আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন তিনি। এএফ হাসান আরিফ বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন জ্যেষ্ঠ আইনজীবী ছিলেন। তিনি বাংলাদেশের সাবেক অ্যাটর্নি জেনারেল এবং ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, ভূমি এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুর খবরে হাসপাতালে ছুটে যান প্রধান উপদেষ্টা, উপদেষ্টা পরিষদের সদস্য এবং রাজনীতিবিদ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আইনের জ্ঞান যেমন ছিল তার মধ্যে স্বচ্ছতাও তেমন ছিল। এই দুইটা জিনিস অনেক জায়গায় পাওয়া কঠিন। উপদেষ্টা হিসাবে তিনি এই পদে আসার পরে, দায়িত্বে আসার পরে আমরা একসাথে অনেক সময় বসেছি, কথা বলেছি। তাকে মনে হয়েছে যে একজন খাঁটি দেশপ্রেমিক মানুষ উনি। আগামীকাল সকাল 11টায় হাইকোর্ট প্রাঙ্গণে ওনার দ্বিতীয় জানাজাটা হবে। তারপরে ওখানে মিরপুর বুদ্ধিজীবীতে দাফন করা হবে। ধানমন্ডি 7 নম্বর মসজিদ বাদ এশা প্রথম জানাজা হবে। আমাদের আদিলুর রহমান ভাই আছে, আমাদের আসিফ আছে উপদেষ্টা, আরো অনেকে আছে এখানে, আমাদের আকিজ বশির ভাই আছে। আমরা সবাই এখান থেকে সরাসরি ধানমন্ডি 7 নম্বর মসজিদে যাব। আমরা কোনো প্রস্তুতি ছাড়াই, কোনো ধরনের কোনো ইয়ে ছাড়াই আমরা সরাসরি এখানে এসে পড়ছি। আপনারা দেখেছেন। দর্শক, এই মুহূর্তে ধানমন্ডির ল্যাব 8 হাসপাতালে আছেন সহকর্মী আব্দুল্লাহ তুহিন। সরাসরি যাচ্ছি সেখানে। তুহিন, কি সমস্যায় ভুগছিলেন উপদেষ্টা হাসান আরিফ? চিকিৎসকরা কি বলছেন? দর্শক, আপনাদেরকে জানিয়েছে যে অন্তর্বর্তী সরকারের বিমান ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা এএফ হাসান আরিফ মারা গেছেন। এই মুহূর্তে ল্যাব 8 হাসপাতালে আছেন আমাদের সহকর্মী আব্দুল্লাহ তুহিন। আমরা সরাসরি তার সঙ্গে যুক্ত হবার চেষ্টা করছি। তুহিন, কি রোগে ভুগছিলেন উপদেষ্টা হাসান আরিফ? চিকিৎসকরা কি বলছেন? দেবাশিস, উনি দীর্ঘদিন হার্টের সমস্যায় ভুগছিলেন এবং বেলা 3টার দিকে যখন তিনি হসপিটালে এসছেন, উনি বাসা থেকে অসুস্থ বোধ করেছিলেন। সেই অসুস্থ বোধ করার কারণে তাকে দ্রুত নিয়ে আসা হয় এবং বেলা 3টার সময় এই হসপিটালটিতে ভর্তি করা হয়েছিল। তো পরবর্তীতে চিকিৎসকরা বলেছেন যে তিনি এখানে মৃত অবস্থায় তাকে আনা হয়েছে। তারপরে সব কিছু পরীক্ষা নিরীক্ষা করে 3:35-এর দিকে তারা আনুষ্ঠানিকভাবে তার মৃত্যুর খবরটি ঘোষণা করেন। তার পরপরই বিকেলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সমবেদনা জানিয়ে তাকে দেখতে এসছেন এবং তার পরিবারের বা তার অন্যান্য আত্মীয় স্বজন যারা আসছে তাদেরকে সমবেদনা জানিয়েছেন। এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বিমানবন্দরে নেমেই খবরটি পেয়েছেন। তিনি যদিও শারীরিকভাবে নিজেও অসুস্থ ছিলেন, তারপরেও তিনি সরাসরি বিমানবন্দরে নেমে উনি সরাসরি হসপিটালে এসেছেন। হসপিটালে এসে দেখে উনি তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন, তার রুহের আত্মার মাগফিরাত কামনা করেছেন। এবং বিএনপির মহাসচিব এসেছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনিও দেখে তার রুহের আত্মার মাগফিরাত কামনা করেছেন। এবং তারা বলেছেন যে তার মতো একজন অভিজ্ঞ আইনজীবী দেশে খুবই রেয়ার। এরকম অভিজ্ঞ আইনজীবী এই সরকারের জন্য খুবই যথেষ্ট উপযুক্ত ছিল এবং তার অভাব পূরণ হবার মতো নয়। এই ধরনের মন্তব্য করেছেন বিরোধী দলীয় যারা রাজনীতিবিদ যারা এসছেন তারা। এবং উপদেষ্টাদের পক্ষ থেকে আছে আসিফ নজরুল এবং রেজওয়ানা, তিনি তাদের পক্ষ থেকে কথা বলেছেন। তারা জানিয়েছেন আজকে রাত 11টার সময় ধানমন্ডির 7 মসজিদ রোডের মসজিদে তার বাদ এশা প্রথম জানাজা অনুষ্ঠিত হবে এবং আগামীকাল হাইকোর্টের বেলা 11টার সময় তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার পর বিকালে বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে। এবং তার পরিবারে এক ছেলে এবং এক মেয়ে আছেন। ছেলে দেশে আছেন, তারা এখানে আছেন, মেয়ে কানাডায় থাকেন। তার জন্য অপেক্ষা করবেন না বলে পরিবারের সিদ্ধান্ত জানিয়েছে, তিনি আসবেন না। তারপরে তাকে দাফন করা হবে এবং পরিবারের পক্ষ থেকেও সবার কাছে
দোয়া চেয়েছে, তার রুহের আত্মার মাগফিরাত কামনা করেছে। এবং হাসান আরিফ, আপনি জানেন যে তিনি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের আইন উপদেষ্টা হিসেবে বিভিন্ন সময় কাজ করেছেন, এমনকি তিনি সরকারের প্রধান আইন কর্মকর্তা হিসেবেও কাজ করেছেন। এবং পরবর্তীতে তার সম্পর্কে তবে আমরা এই দেবাশিস, আমরা সৈয়দ রেজান হাসান কিছুক্ষণ আগে বা এই মাত্র এসে তিনি আমাদেরকে বলছেন, আপনারা ক্যামেরা একটু দেখেছেন, যে তিনি বলেছেন যে তার মেয়ের জন্য যে অপেক্ষার কথা ছিল সেই অপেক্ষা তারা করবেন। তার মেয়ে নাকি আসতে চেয়েছেন, এজন্য জানাজা হবে, কিন্তু দাফনের সময়টা এবং তারিখটা পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। এবং তার মেয়ে এখানে আসার ইচ্ছা ব্যক্ত করেছেন এবং তাদেরকে উপদেষ্টাদের মাধ্যমে জানানো হয়েছে তার মেয়ে আসার পরে তার দাফন অনুষ্ঠিত হবে এবং দাফনের পরবর্তী সময় তারা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেবেন। দেবাশিস। তুহিন, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। রাজধানীর পূর্বাঞ্চলে দুর্ঘটনায় বুয়েট শিক্ষার্থী নিহতের ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের ডোপ টেস্ট করার প্রক্রিয়া চলছে। ময়নাতদন্ত শেষে বুয়েট ক্যাম্পাসে জানাজা হয়েছে নিহত মুহতাসিম মাসুদের। আহত অমিত সাহা ও মেহেদি হাসান খান চিকিৎসাধীন রাজধানীর 2টি হাসপাতালে। ঘটনায় দোষীদের সাজা নিশ্চিতের দাবিতে বুয়েট ক্যাম্পাসে বিক্ষোভ করেছে সহপাঠী শিক্ষার্থীরা। এ বিষয়ে একটি প্রতিবেদন রয়েছে আমাদের হাতে, আমরা সেটি প্রচার করছি। ঘুরতে বের হয়ে আর একসাথে ফেরা হলো না 3 বন্ধুর। বৃহস্পতিবার রাতেও বুয়েট ক্যাম্পাসেই ছিলেন তারা। 15 ঘন্টা পর আবারও প্রিয় ক্যাম্পাসে ফিরল মাসুদ, তবে নিথর দেহে। মাসুদের মরদেহ এলে শোকাবহ পরিবেশ তৈরি হয় ক্যাম্পাসে। কেন্দ্রীয় মসজিদের সামনে জানাজায় অংশ নেন শিক্ষার্থীরা। এর আগে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে মুহতাসিম মাসুদের ময়নাতদন্ত হয়, পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। গাড়িতে নেমে ও চালাচ্ছিল, পিছনে এসে ওই কাগজ ওই সিটের পিছন থেকে বের করতেছিল, ওই সময় মানে পিছন থেকে গাড়ি এসে ওকে মারাই। বাপ যেহেতু রিটায়ার্ড ব্রিগেডিয়ার জেনারেল, সে ওটাকে ড্যাম কেয়ারভাবে চালাইছে। এই ড্যাম কেয়ারভাবে চালানোর জন্য সেও উচ্ছৃঙ্খলভাবে চালাইছে বলে আমি মনে করি। এই উচ্ছৃঙ্খলতার জন্য আমার ছেলে আজকে মারা গেছে, 2টা ছেলে পঙ্গু হয়ে যাবে হয়তো। আমি এর ন্যায্য বিচার দাবি করি। বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জের 300 ফিট এলাকায় মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন কম্পিউটার প্রকৌশল বিভাগের 21 ব্যাচের 3 বন্ধু মাসুদ, অমিত আর মেহেদি। তল্লাশি চৌকিতে থামায় পুলিশ। এ সময় একটি গাড়ি এসে তাদের ওপর তুলে দেয়। ঘটনাস্থলে নিহত হন মুহতাসিম মাসুদ। আহত মেহেদিকে স্কয়ার হাসপাতালে আর অমিতকে চিকিৎসা দেয়া হচ্ছে ঢাকা মেডিকেলে। 3 শিক্ষার্থীকে চাপা দেয়া গাড়িতেও ছিলেন 3 জন। তারা হলেন মিরপুরের মুবিন আল মামুন, মিরাজুল করিম ও উত্তরার বাসিন্দা আসিফ চৌধুরী। নিহত মাসুদের বাবার করা রূপগঞ্জ থানার মামলায় তাদেরকে গ্রেফতার দেখানো হয়েছে। বেপরোয়া গাড়ি চালানোয় তাদের ডোপ টেস্ট করা হয় নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে। সহপাঠী নিহতের ঘটনায় বুয়েট ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অভিযোগ, প্রাইভেট কারের চালক মুবিনের বাবা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা নিহতের স্বজনদের চাপ দিচ্ছেন। তাই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে শিক্ষার্থীরা। গাড়ি চালকের ক্ষমতাশালী পিতা মামলার মোড় ঘোরানোর, এমনকি মামলা যাতে না নেওয়া হয় তার ব্যবস্থা করতে ব্যস্ত ছিলেন। আমরা আমাদের ভাইয়ের হত্যার সুষ্ঠু ও অতি সত্বর বিচার দাবি করছি। যে কোনো মূল্যে ক্ষমতার বিপরীতে ন্যায়ের প্রতিষ্ঠা হোক। বাদ আসর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয় নিহত মুহতাসিম মাসুদকে। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। এদিকে 5 জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে আরও 9 জনের মধ্যে সিলেটেই প্রাণ হারিয়েছে 3 জন। সকালে জৈন্তাপুর উপজেলায় সিলেট তামাবিল সড়কের বাঘের সড়ক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লাগে প্রাইভেট কারের। এতে দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। ঘটনাস্থলে প্রাণ হারান 2 জন। আহতদের হাসপাতালে নেওয়া হলে সেখানে মৃত্যু হয় আরও 1 জনের। নিহতের পরিচয় জানা যায়নি। এছাড়া সড়ক দুর্ঘটনায় দিনাজপুরে 2, গোপালগঞ্জে 2, নেত্রকোনা ও বাঘেরহাটে 1 জন করে মারা গেছেন।
আবারও রেস্তোরাঁর আগুনে পুড়ে ছাই হলো রাজধানীর একটি ভবন। সকালে উত্তরা ১২ নম্বর সেক্টরের একটি রেস্তোরাঁয় ঘটে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট ৪ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় ৬ জন আহত হয়েছেন। ৫তলা ভবনের পুরোটা জুড়েই বাণিজ্যিক প্রতিষ্ঠান থাকলেও ছিল না আগুন নেভানোর কোনো ব্যবস্থা, জানিয়েছে ফায়ার সার্ভিস। সকাল 10:30টার কিছু আগে উত্তরা ১২ নম্বর সেক্টরের শাহ মখদুম সড়কের একটি ভবনে হঠাৎই আগুনের সূত্রপাত। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে প্রথম ও দ্বিতীয় তলায়। প্রত্যক্ষদর্শীরা জানায়, ভবনটির নিচতলার লাভালিন রেস্তোরাঁয় আগুন লাগার পরই ঘটে সিলিন্ডার বিস্ফোরণ। আগুন ও ধোঁয়ার তীব্রতা মুহূর্তেই ছড়িয়ে পড়ে পুরো ভবনে। আমি যখন সকালে অফিসে কাজ করতেছিলাম তখন হঠাৎ করে দেখি যে ধোঁয়া বেরোচ্ছে। তখন আমি খেয়াল করলাম যে লোকগুলা বের হয়ে আসছে। তার কিছুক্ষণের পর দেখলাম যে ব্লাস্ট হচ্ছে এটা বড় করে। এরপর থেকেই আগুনটা সরে গেছে। কিছুক্ষণের ভিতরে ফায়ার সার্ভিস চলে আসছে। একটা হয়েছে বিকট একটা শব্দ, আগুনের একটা শিখা প্রায় বিল্ডিং এর উপরে চলে গেছে, এত বড় ছিল। তখন আমি এখানে নিচে ছিলাম। আগুনের ভয়াবহতা দেখে একে একে যোগ দেয় মোট 12টি ইউনিট। এ সময় জীবন বাঁচাতে ছাদে ছুটে যায় ভবনের ভেতরে থাকা প্রায় 30 জন। পাশের ভবনে গিয়ে জীবন বাঁচায় তারা। তবে ধোঁয়ার তীব্রতায় অসুস্থ হয়ে পড়েন ফায়ার সার্ভিসের কর্মীরা। পরে আমি এদিকে মুভ করে আমার জিমের যে 3 তলা, ওইখানে গ্লাস করা, ওয়াল সাইডটা গ্লাস করা, ওই গ্লাসটা ভেঙে আমি ওইখান থেকে লাফ দিয়ে নামছি। এরকম আরও কয়েকটা রেস্টুরেন্টে এই সিএনজি গ্যাস দিয়ে তারা চুলা জ্বালাচ্ছে, যেটা টোটালি ইলিগাল। বেরোনোর পরে আমরা ছাদে চলে গেলাম। আমরা 20-22 জন হিসাব ছাদে চলে গিয়ে আমরা ওই পাশে একটা দরজা ছিল, দরজাটা মাইলস্টোনে ওই পারে দিয়ে আর এই পারে আমাদের এসির একটা উপরে দিয়ে আমরা 20-22 জনের ক্লায়েন্ট সহ আমরা মনে করেন এইভাবে বের হয়ে আসছি। 5তলা ভবনের নিচতলায় ছিল রেস্টুরেন্ট, দ্বিতীয় তলায় বিউটি পার্লার, তৃতীয় ও চতুর্থ তলায় ছিল পুরুষ ও মহিলাদের জিম। দ্রুততম সময়ে আগুন নেভাতে কাজ করে ফায়ার সার্ভিসের 3টি ল্যাডার। এখানে সিলিন্ডার ছিল বেসিক্যালি হচ্ছে ওরা বলছে যেটা আর কি, যে 4টা সিলিন্ডার স্যার আমাদের এখানে ছিল। এর মধ্যে আমরা একটা সিলিন্ডার বের করতে পারছি। এরপরে এখানে 3টা সিলিন্ডার আসলে বাস্ট হয়েছে। আমি ঘুম থেকে উঠা আর কি দেখলাম যে এখান থেকে আগুন বের হইতেছে। তো আইসা দেখলাম যে এখান থেকে সিএনজির যে আছে না সিলিন্ডার, ওই সিলিন্ডার দিয়া মানে ওই রেস্টুরেন্টে পাক করতো আর কি। এখন প্রশ্ন হচ্ছে যে সিএনজির সিলিন্ডার দিয়ে কেন রেস্টুরেন্টে পাক করে। দুপুরের পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস জানায়, প্রতিটি ফ্লোরে তীব্রভাবে গ্যাস জমেছিল, যার কারণেই আগুন নেভাতে সময় লেগেছে বেশি। গাফিলতি বলতে আমি বলেছি যে এটা অগ্নির দৃষ্টিকোণ থেকে এটা একটি ঝুঁকিপূর্ণ বিল্ডিং, অগ্নিকাণ্ডের দৃষ্টিকোণ থেকে এটা আমরা বলতে পারি। এবং এটা একটা মাত্র সিঁড়ি ছিল, এসকেপ রুট সেভাবে ছিল না। আপনারা দেখেছেন যে বিল্ডিং থেকে বিল্ডিং কিভাবে আমাদের মই 3 পার্ট ল্যাডার দিয়ে পার করেছি আমরা। এবং আরেকটা জায়গায় দরজার যে ওটা কাঠ ভেঙে একটার সাথে আরেকটা জোড়া দিয়ে আমরা পার করেছি। এত বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও দুপুর পর্যন্ত দেখা মেলেনি ভবন বা হোটেল মালিকের। অগ্নিকাণ্ডের কারণ উদ্ঘাটনের পর পুলিশের পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। 3 বন্ধু আইফোন কিনতেই ব্যাংক ডাকাতির পরিকল্পনা করেছিল, আর সেটা করতে 1 মাস ধরে তারা রেকি করে ব্যাংকটির আশেপাশ। ঘটনার 3 পূর্ব পরিকল্পনা অনুযায়ী ব্যাংকে ঢুকে সিসি ক্যামেরাগুলো ভেঙে ফেলে তারা। এসব তথ্য জানিয়েছেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি। ডাকাতি নেপথ্যে কেউ আছে কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে, জানান তিনি। রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখার এক কর্মকর্তার করা মামলায় আটক 3 জনকে আদালতে নেওয়া হয়, যেখানে নীরবকে 3 দিনের রিমান্ড দিয়েছে আদালত। বাকি 2 জন আরাফাত ও সিফাতের জবানবন্দি দেওয়ার আবেদন গ্রহণ করেন আদালত। রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখার এই ভবনের নিচেই সেলুন। সেখানকার কর্মী এই কিশোর জানায়, একই পোশাক পরা 3 জনকে ব্যাংকের ভেতরে ঢুকতে দেখেছিল সে। আমার কাছে মনে হচ্ছিল সাধারণ ছেলেবেলে, তারপরে দেখি ওখান থেকে ঘুরে তারপরে এখানে ঢুকেছে। আমি তো বুঝতে পারি না। আমি তারপরে ওরা 3 জন মানে একই রকম ড্রেস পরেছিল। 3 জন একই কালারের প্যান্ট, আবার 3 জন একই রকমের মাস্ক। স্থানীয় ঠিকাদার বাবুল খান টাকা তুলতে ব্যাংকের ভেতরেই ছিলেন। তিনি জানালেন কি হয়েছিল তখন। আমি টাকা জমা দিছি, জমাটা নিতে পারে না, আর এন্ট্রি করতে পারে নাই, এর ভিতরে ঢুকে গেছে। কাউকে ওরা মারধর করে নাই। প্রথম বলছে যে কোনো আওয়াজ, কোনো অ্যালার্ম, কোনো কিছু করতে পারবেন না। যদি করেন তাই গুলি দিয়া সবাই যাজরা বানাই। মানে আমরা টাকা যাবে সরকারের, জান যাবে আপনাদের।
ডাকাতি চেষ্টার ঘটনায় আটক 3 জনের বিরুদ্ধে দস্যুতার অভিযোগে মামলা করেছে ব্যাংক কর্তৃপক্ষ। পুলিশ জানায় 3 বন্ধু আইফোন কিনতেই ব্যাংক ডাকাতির পরিকল্পনা করেছিল। এটা আনুমানিক 1 মাস পূর্ব থেকে তারা প্ল্যান করছে যে এই ধরনের একটা ঘটনা ঘটাবে। তারা বিভিন্ন জায়গায় বসেছে, এই বিষয়ে কথা বলেছে। তারা সিসি ক্যামেরার ডিভাইসটা ভেঙে ফেলেছে, বাট আমরা সেটার ভাঙা অংশটুকু পাইনি। এবং তাদের আইফোন কিনতে হবে, এই কারণে বেসিক্যালি টাকার প্রয়োজনে তারা পরিকল্পনা করে। অভিযুক্তদের মধ্যে একজনের পরিবারও বলছে ছেলে ফোন কিনে দিতে বলেছিল। আমার একটা মোবাইলের শখ, আমার একটা মোবাইল দাও। তখন আমার আব্বু বলে যে এতটুকু বাচ্চারা এখন মোবাইল দিলে বাচ্চা যদি নষ্ট হয়ে যায়, সেই জন্য আব্বু রাজি হয় না। দিনে দুপুরে ব্যাংক ডাকাতি চেষ্টার ঘটনায় আতঙ্কে ব্যবসায়ী ও স্থানীয়রা। এরা 3 জন লোকে মানে তারপরও খেলনা পিস্তল নিয়ে মনে করেন এরকম ডাকাতি করছে। এরকম নজিরবিহীন ঘটনা তো আসলে সচরাচর দেখা যায় না। ওরা 3টে পোলাবান, তোরা 22-23 জন মানুষ জাবরাইও ধরিয়া তো লই উপরেই ভর্তি, তার গুল্লি করতে পারতো না। আমার বয়স আমি জীবনে দেই না, ভেবেছি নেই রূপালী ব্যাংকে ডাকাইতে হয়, এই প্রথম দেখছি ডাকাইতে হইতে। 16 বছর বয়স তো ডাকাতি হওয়ার কথা না, স্কুল লেখাপড়া কলেজে পড়ে। বৃহস্পতিবার রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় অপ্রাপ্ত বয়স্ক 2 জন সহ 3 জন অস্ত্রের মুখে গ্রাহক ও ব্যাংকের কর্মকর্তাদের জিম্মি করে 18 লাখ টাকা লুটের চেষ্টা করে। পরে জানা যায় খেলনা পিস্তল দিয়ে তারা ডাকাতির চেষ্টা করে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। মিশরের কায়রোতে আল আজহার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বক্তব্য রাখলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার আল আজহার বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট অধ্যাপক ডক্টর সালামা দাউদ অন্তর্বর্তী সরকার প্রধানকে স্বাগত জানান। এই সময় বিশ্ববিদ্যালয়ের পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজ অ্যান্ড রিসার্চের ভাইস প্রেসিডেন্ট প্রফেসর ডক্টর মাহমুদ সিদ্দিকীও উপস্থিত ছিলেন। এর আগে D8 সম্মেলনের মূল পর্বে অংশ নেন প্রধান উপদেষ্টা। তরুণ প্রজন্মকে দক্ষ হিসেবে গড়ে তুলতে জোটভুক্ত দেশগুলোর নেতাদের আহ্বান জানান তিনি। বলেন, আগামী দিনের উৎপাদন এবং সেবাভিত্তিক অর্থনীতিতে কৃত্রিম বুদ্ধিমত্তা সহ বিভিন্ন উপাদানের কল্যাণে ক্রমশ পরিবর্তন হচ্ছে। তরুণ প্রজন্ম সেই প্রযুক্তিকে দক্ষভাবে কাজে লাগাচ্ছে। এক্ষেত্রে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। জোর দেন তরুণ প্রজন্মকে এগিয়ে নিতে নতুন প্ল্যাটফর্ম তৈরির ব্যাপারে 2025 সালে প্রথম বহুপক্ষীয় বৈঠক আয়োজনের প্রস্তাবও করেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচনী রোড ম্যাপ সন্দেহজনক। এই রোড ম্যাপ জনগণের মনে প্রশ্ন তৈরি করেছে, এমন মন্তব্য করেছেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিকেলে রাজধানী মোহাম্মদপুরে জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের পরিবারের সাথে সাক্ষাৎ শেষে এই মন্তব্য করেন তিনি। বলেন, বিএনপি গণঅভ্যুত্থানে আহত বা নিহতের পরিবারকে শুধুমাত্র অর্থ সহায়তা দেয়নি, অনেকের বাসস্থানও করে দিয়েছে। দেশের যে কোনো আন্দোলন সংগ্রাম থেকে বিএনপি কখনো পিছপা হয়নি। তিনি বলেন, 80-90-এর দশকে বিএনপি যা বলেছে এখনও তাই বলে। জাতির প্রতিটি অর্জনে বিএনপির গর্ব করার মতো অবদান রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারকে যত ধরনের সহযোগিতা বিএনপি করে এসছে, তাকে সমর্থন দিয়ে এসেছে, কিন্তু কেন জানি মনে হচ্ছে রোড ম্যাপ যেটি দিয়েছেন সেটি একটু প্রলম্বিত রোড ম্যাপ। আমার মনে হয় সাধারণ মানুষের কাছে এটা একটা প্রশ্নবোধক চিহ্ন দেখা দিচ্ছে। খুলনা বিভাগে গণঅভ্যুত্থানে নিহত 58 জনের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অংশ নেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ এবং সাধারণ সম্পাদক সার্জিস আলম। এ সময় সার্জিস বলেন, ছাত্র জনতার হত্যাকারীদের বিচার না করতে পারলে তা হবে অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা। গত 16 বছর স্বৈরাচারকে টিকিয়ে রাখার দায় সবাইকে নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি। পরে বিভাগের 10 জেলায় 58 শহীদ পরিবারকে 5 লাখ টাকা করে আর্থিক সহায়তা দেয়া হয়। অগাস্টের অভ্যুত্থান শেষ হয়েছে, ডিসেম্বর চলে, 4 মাস শেষ হয়েছে। এখনো আমরা শহীদ পরিবারের কাছে অসংখ্য অভিযোগ পাই। যেই বিভাগে গিয়েছি প্রত্যেক বিভাগে তারা যে মামলাগুলো করেছে এগুলোকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। ভারতের কলকাতায় পাওয়া মরদেহের খণ্ডিত অংশগুলো বাংলাদেশের সাবেক এমপি আনোয়ারুল আজিম আনারেরই। পশ্চিমবঙ্গ সিআইডি নিশ্চিত করেছে মরদেহের খণ্ডাংশের সাথে তার মেয়ের ডিএনএ মিলেছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের এক সিনিয়র কর্মকর্তা জানান, ভারতের সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে বাবা আনার এবং মেয়ে ডরিনের ডিএনএ নমুনা পাঠানো হয়েছিল। সেই নমুনাগুলোর ডিএনএতে
মিল পাওয়া গেছে। সিআইডি জানায় খাল ও ফ্ল্যাটের পাশ থেকে উদ্ধার করা মরদেহের খণ্ডিত অংশগুলো বাংলাদেশের সাবেক এমপি আনারেরই। গেল নভেম্বরের শেষ দিকে কলকাতায় গিয়ে ডিএনএ নমুনা জমা দেন তার মেয়ে মুমতারিন ফেরদৌস টরিন। চলতি বছর মে মাসে কলকাতার নিউ টাউনের সঞ্জীবা গার্ডেন্সের একটি ফ্ল্যাটে খুন হন ঝিনাইদহ ৪ আসনের সাবেক এমপি আনোয়ারুল আজিম আনার। ছাত্র জনতা হত্যা মামলায় কারাগারে পাঠানো হয়েছে বগুড়া ৬ আসনের সাবেক সংসদ সদস্য রাগিবুল হাসান রিপুকে। দুপুরে কড়া নিরাপত্তায় বগুড়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় তাকে। আসামির পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। পরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে কারাগারে পাঠান বিচারক। এর আগে বৃহস্পতিবার ভোরে নেত্রকোনার মোহনগঞ্জ পৌর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাব। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর বগুড়ার বিভিন্ন থানায় রাগিবুল হাসান রিপুর বিরুদ্ধে হত্যাসহ 13টি মামলা দায়ের করা হয়েছে। আবারও বাজারে আসছে দৈনিক আমার দেশ। 22 ডিসেম্বর রোববার থেকে পত্রিকাটি পুনঃপ্রকাশের নতুন যাত্রা শুরু হচ্ছে। সকালে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তথ্য জানিয়েছেন সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমান। তিনি বলেন, 0 থেকে 2 মাসের মধ্যে জাতীয় পত্রিকা বের করা প্রায় অসম্ভব ছিল। তবুও প্রথম দিন থেকেই পাঠকের চাহিদা অনুযায়ী প্রকাশিত হবে আমার দেশ। ব্র্যান্ড হিসেবে অক্ষত রাখার চেষ্টা করা হবে জানান মাহমুদুর রহমান। বলেন, সঠিক খবর তুলে ধরার চেষ্টা করবে পত্রিকাটি। ঘোষণা দেন, মানবাধিকার গণতন্ত্রের পক্ষে এবং দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকবে আমার দেশ। মতামতের মাধ্যমে ইসলাম বিদ্বেষ দূর করার চেষ্টা থাকবে জানান সম্পাদক। স্বাধীনতার কথা বলে আমার দেশ এই স্লোগানে আধিপত্য এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করবে পত্রিকাটি জানান মাহমুদুর রহমান। 22 তারিখে আমার দেশ আসছে ইনশাআল্লাহ। তো আগামী 2 দিনের মধ্যে আপনারা আমার দেশ পেয়ে যাচ্ছেন। আমরা প্রস্তুত। আমাদের ছাপার কাজ শুরু হয়ে গেছে। আমাদের যে সাপ্লিমেন্ট যেটা বেরোবে সেগুলো অলরেডি ছাপা হচ্ছে, আপনাদেরকে জানিয়ে রাখলাম। এবং সেখানে আপনারা প্রথম 4 দিন যে ছাপা হবে, যে পত্রিকা আমাদের হবে, এই 4 দিন একটা কালেকশন আইটেম হবে। বছরের শেষে বাংলাদেশের বড় ঋণ প্রস্তাব অনুমোদন করল বিশ্ব ব্যাংক। ওয়াশিংটনে সংস্থাটির বোর্ড সভায় 3টি আলাদা প্রকল্পের জন্য $116 কোটি অর্থায়ন অনুমোদন হয়েছে, যে অর্থ মূলত খরচ হবে স্বাস্থ্য, পানি ও স্যানিটেশন খাতের সংস্কার এবং জলবায়ু সহনশীল উন্নয়ন নিশ্চিতে। সকালে এক বিজ্ঞপ্তিতে কথা জানানো হয়। বিশ্ব ব্যাংক বলছে, বিভিন্ন ধরনের দূষণে জর্জরিত বাংলাদেশ উন্নয়নের সার্বিক ধারা এটি ব্যাহত করছে। এই অবস্থায় মধ্যমেয়াদী বাজেট কাঠামোর ধারণা বদলাতে চায় পরিকল্পনা কমিশন। সেখানে পরিবেশ বান্ধব কর্মসূচির জন্য $50 কোটি অর্থায়ন করা হয়েছে। অন্যদিকে সিলেট ও চট্টগ্রাম বিভাগের স্বাস্থ্য ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে $38 কোটি দেওয়া হচ্ছে, যার সুফল পাবে 51 লাখ মানুষ। কমাবে মা ও শিশু মৃত্যুহার। চট্টগ্রামে 2 লাখ পরিবারে বিশুদ্ধ পানির সরবরাহ নিশ্চিতে $28 কোটি আরেকটি ঋণ প্রস্তাব অনুমোদন দিয়েছে বিশ্ব ব্যাংক। বাংলাদেশ ব্যাংক মালিকদের কারণেই রেমিটেন্স কম আসে বলে মনে করেন অর্থনীতিবিদ আবু আহমেদ। রেমিটেন্স প্রবাহ বাড়াতে করণীয় নিয়ে ছায়া সংসদে তিনি বলেন, রেমিটেন্স যোদ্ধাদের বিশেষ মর্যাদা দিতে হবে। এ সময় ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় অর্থ পাচার কমেছে। রেমিটেন্স প্রবাহ বাড়াতে করণীয় নিয়ে ছায়া সংসদ। বিতর্ক প্রতিযোগিতায় পক্ষে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও বিপক্ষে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ। তাদের জন্য প্রবাসী বীমা কিন্তু এখনো চলমান এবং বিভিন্ন এজেন্টরা তাদের জন্য কাজ করে যাচ্ছে। প্রধান অতিথি আইসিবির চেয়ারম্যান ও বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক আবু আহমেদ বলেন, প্রবাসীরা না থাকলে বাংলাদেশের অর্থনীতি আরও খারাপ হতো। আইএমএফ এর শর্ত মানা কঠিন হয়ে যাচ্ছে বলেও মনে করেন এই অর্থনীতিবিদ। আইএমএফ থেকে আমরা কত নিচ্ছি? 4 বিলিয়ন প্লাস মাইনাস। কত শর্ত আমরা মানতেছি তাদের। আর আমাদের ভাই বোনেরা যারা বিদেশে কাজ করতেছে, তারা আমাদেরকে অ্যানুয়ালি $26 বিলিয়ন বাড়াচ্ছে। আর তারা আসে কত খবরদারি করে, এমন কিছু শর্ত দিচ্ছে যেটা আমাদের ইকোনমির বেসিক ইন্টারেস্টের বিরুদ্ধে। দুর্নীতি কমলে অর্থ পাচার কমবে বলে মনে করেন আইসিবির চেয়ারম্যান। দেশে রেমিটেন্স কম আসার কারণ সম্পর্কেও ব্যাখ্যা করেন আবু আহমেদ। তারা তাদের যে রেমিটেন্স হাউস আছে, সেখানে যেহেতু তারা এখানকার ব্যাংক মালিক, ওইখানে ওইটা নিয়ে নিত যে বাংলাদেশে পাঠানোর দরকার না, আমাকে দিয়ে দাও, আর তোমার টাকা ওই এখানে দিয়ে দিবে, কারণ এখান থেকে ব্যাংক লুট করার টাকা তাদের হাতে আছে। ওটার একমাত্র করণীয় হচ্ছে এদেশে ব্যাংকের যে বোর্ড অফ ডিরেক্টরস বা ম্যানেজমেন্ট, এটাকে নতুন করে সাজাতে হবে।
এ সময় ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, অন্তর্বর্তীকালীন সরকার অর্থ পাচার রোধে কাজ করছে। এ সময় তিনি নিরাপদ অভিবাসন নিশ্চিতের তাগিদ দেন। আমাদের ব্যাংকগুলো, আমাদের এমবিসিগুলো সাহেবের মতো বসে থাকে। আমাদের কর্মীদেরকে সুরক্ষা করা, সার্ভিস দেওয়া, পাসপোর্ট দেওয়া, তাদের অর্থ সংগ্রহ করবার ক্ষেত্রে তাদের কিন্তু অত্যন্ত কষ্ট করতে হয়। তো অনেক সময় কর্মীরা ব্যাংকে গিয়ে অর্থ প্রেরণ করতে চায় না। তাই আমি মনে করি আমাদের ব্যাংকিং সেবাকে আমাদের কর্মী বান্ধব, কর্মীদের দৌড় করা নিয়ে যেতে হবে। ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী হয় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। এই প্রস্তাবটি গৃহীত হয়েছে। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশ থেকে বিপুল অর্থ পাচারে অভিযুক্ত আলোচিত ব্যাংকার প্রশান্ত কুমার হালদারকে জামিন দিয়েছেন কলকাতার একটি আদালত। শুক্রবার ব্যাংকশালা আদালত পিকে হালদার সহ 6 জনের জামিন মঞ্জুর করেন। জামিনের বিনিময়ে প্রত্যেককে 10 লাখ রুপি জমা দিতে হবে। একই সঙ্গে শর্ত দেওয়া হয়েছে, মামলা চলাকালীন তাদের আদালতে হাজিরাও দিতে হবে। এ সময়ের মধ্যে রাজ্য বা দেশ ত্যাগ করতে পারবেন না। এদিকে এর আগে গত 27 নভেম্বর জামিন পেয়েছিলেন পিকে হালদারের ভাই প্রাণেশ হালদার, আমিনা সুলতানা ওরফে শর্মী হালদার ও ইমন হোসেন। 2022 সালের মে মাসে পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা থেকে পিকে হালদারকে গ্রেপ্তার করে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ছিন্নমূল মানুষদের মাঝে কম্বল বিতরণ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল। দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের নেতাকর্মীরা শহীদ মিনার ও আশেপাশের এলাকায় শীতার্তদের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করেন। নেতাকর্মীরা বলেন, এবছর আগে ভাগেই শীতের তীব্রতা অনুভূত হচ্ছে। ঢাকা শহরে অসংখ্য মানুষ ঠান্ডায় কষ্ট পাচ্ছে। মধ্যরাতে বিতরণ প্রসঙ্গে নেতাকর্মীরা জানান, আদতেই যাদের প্রয়োজন তাদের কাছেই সহায়তা পৌঁছাতে এই উদ্যোগ। সমাজের বিত্তবানদের ও দুস্থদের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতাকর্মীরা। রাজধানীতে চলছে দুদিনের ক্ষুদ্র নৃগোষ্ঠীর খাদ্য ও শস্য মেলা। সকালে মেলার উদ্বোধন করেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার। বলেন, পাহাড়ি অঞ্চলের খাদ্য উৎপাদন প্রক্রিয়া রক্ষা করা প্রয়োজন। এই আয়োজন এক্ষেত্রে ভূমিকা রাখবে। পাহাড়ি এলাকায় তামাক চাষ খাদ্য উৎপাদনে বাধা হয়ে দাঁড়াচ্ছে, এটা নিয়ন্ত্রণ করা দরকার, তাগিদ দেন তিনি। উদ্যোক্তারা জানান, ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবন, কৃষ্টি, সংস্কৃতি সহ বাহারি স্বাদের খাবার এবং শস্যের সাথে পরিচয় করিয়ে দিতেই এই আয়োজন। ঐতিহ্যবাহী খাবারের স্বাদ নিতে মেলায় এসেছেন অনেকেই। পাহাড়ি এলাকায় বা আমাদের যে জাতিগোষ্ঠীরা যে জীবনযাপন করেন, যেভাবে খাদ্য উৎপাদন করেন, সেটা যে কত প্রয়োজনীয় এবং সেটা রক্ষা করার কত দায়িত্ব, সেটা আজকে যারা মিডিয়া আসছেন আমি তাদেরকেও বলবো যে আপনারা এই বিষয়গুলোকে সরাসরি পাহাড়ি এলাকায় গিয়েও কিন্তু আরো প্রচার করতে হবে, কারণ এগুলো সম্পর্কে মানুষ জানে না। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গুম খুনের সাথে জড়িতদের চিহ্নিত করে আগামী 24 ঘন্টার মধ্যে বিচারের মুখোমুখি করার আলটিমেটাম দিয়েছে বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ। ব্যর্থ হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন সংগঠনটির সভাপতি সাইফুল ইসলাম। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে গুম খুনের বিচার দাবিতে করা এক বিক্ষোভ সমাবেশে তিনি কথা বলেন। পরে সংগঠনটির নেতাকর্মীরা রাজু ভাস্কর্যের সামনে থেকে মিছিল নিয়ে শাহবাগ মোড় ঘুরে রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয়। নেতারা অভিযোগ করেন, বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা কাউন্সিলরদের পুনর্বাসনের চেষ্টার মাধ্যমে স্বৈরাচারকে পুনর্বাসনের ষড়যন্ত্র করছে। বিদেশি যে কোনো শক্তিকে রুখে দিতে এদেশের ছাত্র সমাজ সর্বদা প্রস্তুত থাকবে। আজকে কষ্ট লাগে যে এই সরকার এই সাধারণ ছাত্রদের নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না। আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জবাব চাই। গুপ্ত হত্যার সুষ্ঠু তদন্ত করে বিচারের দাবি আমরা করছি। 7 দিনের কর্মদিবসের মাধ্যমে তারা যদি সুস্পষ্ট বক্তব্য নিশ্চিত না করতে পারে, আমরা আমাদের সুস্পষ্ট বক্তব্য নিশ্চিত করব ইনশাআল্লাহ। ঢাকা কলেজে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো মিলন মেলা। এই মিলন মেলার মধ্যে দিয়ে শুরু হতে যাচ্ছে ঢাকা কলেজ ব্যবস্থাপনা বিভাগ অ্যালুমনাই অ্যাসোসিয়েশন। সকালে ঢাকা কলেজ প্রাঙ্গণে মিলন মেলা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কলেজের অধ্যক্ষ AKM ইলিয়াস। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক জাহানারা বেগম এবং বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক শিহাবুদ্দিন আহমেদ। আরও উপস্থিত ছিলেন বিশেষ অতিথি সাবেক ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন ও অন্যান্য শিক্ষকরা। অনুষ্ঠানটির আহ্বায়ক ছিলেন মোহাম্মদ রকুনুজ্জামান সহ বিভিন্ন ব্যাচের প্রতিনিধিরা। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন BOA এর আয়োজনে পূর্বাঞ্চলের জলসিঁড়িতে প্রথমবার অনুষ্ঠিত হয়েছে ম্যারাথন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। ভোরে শুরু হওয়া এই আয়োজনে অংশ নেন 5000 নারী পুরুষ। শরীরচর্চা এবং সুস্থ জীবন যাপনের লক্ষ্যে এই আয়োজন।
সূর্য তখনও ওঠেনি। পূর্বাচলের জলসিঁড়ি সেন্ট্রাল পার্কে শুরু হয় দৌড়। ভোরের কুয়াশা মেখে প্রতিযোগীরা দৌড়ান প্রথমবারের মতো আয়োজিত অলিম্পিক অ্যাসোসিয়েশন বা BOA ম্যারাথনে। 10 কিলোমিটার রেস এবং হাফ ম্যারাথন 21.10 কিলোমিটার দূরত্বে দুটি প্রতিযোগিতা হয়। 50 বছরের বেশি বয়সীরা ভেটেরান ক্যাটাগরিতে দৌড়ান। পেশাদার দৌড়বিদরা ছিলেন এলিট বিভাগের অন্তর্ভুক্ত। তাছাড়া 18 থেকে 50 বছর বয়সীরা সাধারণ ক্যাটাগরিতে অংশ নেন। আমি অনেকজনকে এখন ইন্সপায়ার করি দৌড়ানোর জন্য। পৃথিবীর অন্যান্য সব ভালো ভালো দেশে প্রচুর মানুষ দৌড়ায়। আমাদের দেশে আমার মনে হয় এই প্র্যাকটিসটা একটু পরে শুরু করেছি, আর এখন আমার খুব ভালো লাগে যে প্রচুর ইভেন্ট হচ্ছে, স্পেশালি শীতকালে অনেক ইভেন্ট হয়। ফার্স্ট হওয়ার অনুভূতিটা তো আসলে সবসময় ভালো, সেটা অবশ্যই ভালো লাগে, আর ফার্স্ট হওয়াটা সবসময় গৌরবের। আমার এটা 5ম ম্যারাথন, আর আমি 10 কিলোমিটার ম্যারাথন দিছি এবং 42 মিনিটে শেষ করছি। এটা ছোট বড়দের অংশগ্রহণে মিলন মেলায় পরিণত হয় ম্যারাথন। খুদে দৌড়বিদদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণও ছিল চোখে পড়ার মতো। 10 কিলোমিটার রান করেছি, ভালোভাবেই হয়েছে, আর এনভায়রনমেন্ট খুব ভালো ছিল। একটু এক্সারসাইজ না করলে তো নিজের বডি ফিটনেসটাও ঠিক থাকে না। সময়ের সাথে সাথে সবারই এজ বাড়তেছে, তো নিজের ফিটনেসটাকে ধরে রাখার জন্য আমাদের এক্সারসাইজ আই থিঙ্ক করা উচিত। যখন দেখে যে মা নিজেও দৌড়াচ্ছে, নিজেও করছে, তখন ওদেরও কিন্তু একটা নিজেদের মধ্যে ইচ্ছা চলে আসে। অনেক অনেক মিস করছে, এরকম ম্যারাথনে আসলে মনে হয় হেরা বুঝতে পারতো কিরকম আনন্দ পেত। আমি তো ভেবেছিলাম যে আমি পারবোই না, সিন্স অনেকদিন প্র্যাকটিস ছিল না। আমি যদি ঘুমাতাম, ঘুম থেকে উঠে মনে হতো উফ আমি যেতে পারতাম, কেন গেলাম না, আফসোস লাগতো। ম্যারাথনে ছিল শারীরিক সুস্থতা আর নিজেকে ভালো রাখার বার্তা। রানাররা চাই হচ্ছে যে আমি সুন্দরভাবে গিয়ে রানটা শুরু করব, যেখানে রান করব এই জায়গাটা ভালো হবে, ট্র্যাকটা ভালো হবে। 30-এর উপরে আর কি এলো হবে, যেটা 30 বারের উপরে হবে রান করছি আর কি। সকাল সকাল উঠে যে ওই ভাইবটা থাকে না, যে কুয়াশা সব জায়গায়, আর তারপর সেই ঠান্ডা ঠান্ডা ফিলিংটা, সব কিছু ঠিকঠাকই ছিল। আমার প্রথম একটা মানে ম্যারাথন বলা যায়, অনেক ভালো ছিল এক্সপিরিয়েন্স। 10 থেকে 12 ঘন্টা প্রত্যেক দিন কন্টিনিউ ডিউটি করার পরে আমি প্র্যাকটিস করি। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। সবগুলো ক্যাটাগরি মিলিয়ে প্রায় 1.25 কোটি টাকার পুরস্কার পান দৌড়বিদরা। সুন্দর দৃষ্টিতে সকলকে অনুষ্ঠানের প্রধান অতিথি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, ধীরে ধীরে বিভাগীয় শহরগুলোতেও করা হবে এই আয়োজন। আমাদের দেশের বিভিন্ন জায়গায়, ডিভিশন শহরে বা গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে এই ধরনের কম্পিটিশন আমরা করতে চাই। আমরা মনে করি যে এই দৌড়ের মাধ্যমে এই অলিম্পিক অ্যাসোসিয়েশন একটা বিশেষ কন্ট্রিবিউশন রাখতে পারে। সব ক্যাটাগরিতে পুরস্কার প্রাপ্তদের সাথে ফটো সেশনে অংশ নেন সেনাবাহিনী প্রধান। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। এই ছিল আজকে সব খবরের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।